পাহাড়, হিমবাহ, নীল হ্রদ আর সবুজ উপত্যকার দেশ, যেখানে প্রকৃতি যেন নিজ হাতে ছবি এঁকেছে। বিশ্বের সবচেয়ে শান্ত ও নিরাপদ দেশগুলোর একটি, আবার আধুনিক উন্নয়নের দৃষ্টান্তও। আজকের এই ভিডিওতে আমরা জানব নিউজিল্যান্ড কেমন দেশ, কিভাবে গড়ে উঠেছে এর ইতিহাস, কেন এই দেশকে বলা হয় প্রকৃতির স্বর্গ। চলুন শুরু করা যাক নিউজিল্যান্ডের গল্প। নিউজিল্যান্ড মূলত দুটি বড় দ্বীপ নিয়ে গঠিত, উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ। এই দুই দ্বীপকে আলাদা করে রেখেছে শান্ত অথচ গভীর কূপ প্রণালী। এছাড়া রয়েছে শত শত ছোট দ্বীপ, যারা নীরবে সমুদ্রের বুকে ভেসে আছে। উত্তর দ্বীপের মাটি যেন এখনও জীবন্ত। এখানে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ আর গরম কাদা। রোটোরুয়ার বাষ্প ওঠা ভূমি মনে করিয়ে দেয় এই দেশ এখনও পৃথিবীর গভীর শক্তির সঙ্গে যুক্ত। এখানকার জলবায়ু তুলনামূলক উষ্ণ, তাই মানুষ আর কৃষিকাজের ঘনত্বও বেশি। অন্যদিকে দক্ষিণ দ্বীপ যেন প্রকৃতির এক শান্ত রাজ্য। এখানে দাঁড়িয়ে আছে বরফ ঢাকা দক্ষিণ আল্পস পর্বতমালা। এই পাহাড় থেকেই জন্ম নেয় অসংখ্য নদী, যারা ছুটে চলে সমুদ্রের দিকে। নীলাভ হিমবাহ, স্বচ্ছ হ্রদ আর গভীর ফিয়র্ড, সব মিলিয়ে দক্ষিণ দ্বীপ এক অনন্য সৌন্দর্যের আধার। নিউজিল্যান্ড অবস্থান করছে দুটি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে, প্রশান্ত মহাসাগরীয় প্লেট ও অস্ট্রেলিয়ান প্লেট। এই কারণেই এখানে প্রায় ভূমিকম্প হয়, আবার সৃষ্টি হয় নতুন পাহাড় ও উপত্যকা। এর ভূমি প্রতিনিয়ত বদলে যাচ্ছে, নীরবে ধীরে। চারপাশে সমুদ্র থাকায় নিউজিল্যান্ডের জলবায়ু সমুদ্র প্রভাবিত। এখানে গ্রীষ্ম কখনো অতিরিক্ত গরম নয়, আবার শীতও খুব কড়া নয়। বৃষ্টি, কুয়াশা আর রোদ সবই একদিনের মধ্যেই দেখা যেতে পারে। এই বিচ্ছিন্ন ভূগোলের কারণেই নিউজিল্যান্ডে জন্ম নিয়েছে বহু অদ্ভুত ও বিরল প্রাণী। এখানে নেই সাপ, নেই বড় শিকারী স্তন্যপায়ী প্রাণী, বরং আছে উড়তে না পারা কিউই পাখি, যেটি হয়ে উঠেছে জাতীয় প্রতীক। নিউজিল্যান্ডের ভূগোল শুধু মানচিত্রের বিষয় নয়, এটি এক জীবন্ত গল্প, যেখানে আগুন, বরফ, সমুদ্র আর সবুজ প্রকৃতি একসঙ্গে কথা বলে। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। আলপাইন পাহাড়, আগ্নেয়গিরি, হিমবাহ, সমুদ্র সৈকত ও ঘন বনাঞ্চল। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে নীল জলরাশির মাঝে একদিন জন্ম নেয় সবুজে ঘেরা এক রহস্যময় ভূখণ্ড নিউজিল্যান্ড। আজ যাকে আমরা আধুনিক, শান্তিপ্রিয় একটি দেশ হিসেবে চিনি, তার ইতিহাস শুরু হয়েছিল অনেক আগেই, সাহসী সমুদ্রযাত্রীদের হাত ধরে। আদিবাসীদের আগমন প্রায় 1000 বছর আগে। পলিনেশীয় নাবিকরা বিশাল প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এই দ্বীপপুঞ্জে এসে পৌঁছায়। তারাই ছিল মাওরি জাতি, নিউজিল্যান্ডের প্রথম মানুষ। তারা এই ভূমির নাম দেয় আওতেয়ারোয়া, যার অর্থ দীর্ঘ সাদা মেঘের দেশ। মাওরিরা প্রকৃতির সঙ্গে ছিল গভীরভাবে যুক্ত। পাহাড়, নদী, বন সবকিছুর মধ্যেই তারা আত্মার অস্তিত্ব খুঁজে পেত। তাদের সমাজ গড়ে উঠেছিল গোত্রভিত্তিক কাঠামোতে, যেখানে সম্মান, বীরত্ব ও ঐতিহ্য ছিল জীবনের মূল ভিত্তি। ইউরোপীয়দের আবির্ভাব 1642 সালে। ডাচ নাবিক আবেল তাসমান প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ডের উপকূল দেখতে পান, তবে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের কারণে তিনি দ্বীপে পা রাখতে পারেননি। প্রায় 125 বছর পর 1769 সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক
নিউজিল্যান্ডে এসে উপকূল জরিপ করেন। তার হাত ধরেই ইউরোপীয় বিশ্বের নজর পড়ে এই দূর দ্বীপপুঞ্জের দিকে। এরপর একে একে আসতে থাকে ইউরোপীয় বসতি স্থাপনকারী, ব্যবসায়ী ও মিশনারিরা। 1840 সালে ঘটে নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ওয়াইতাঙ্গি চুক্তি। এই চুক্তির মাধ্যমে মাওরি প্রধানরা ব্রিটিশ রাজসিংহাসনের অধীনে নিউজিল্যান্ডকে স্বীকৃতি দেয়, আর ব্রিটিশরা প্রতিশ্রুতি দেয় মাওরিদের জমি ও অধিকার রক্ষার। কিন্তু ভাষাগত বিভ্রান্তি ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এই চুক্তি পরবর্তীতে বহু সংঘাতের জন্ম দেয়। শুরু হয় নিউজিল্যান্ড যুদ্ধ, হারিয়ে যায় বহু মাওরি জমি। স্বাধীনতার পথে যাত্রা 1850-এর দশকের পর ধীরে ধীরে নিউজিল্যান্ডে স্বশাসনের সূচনা হয়। 1907 সালে দেশটি ডোমিনিয়ন স্ট্যাটাস পায় এবং অবশেষে ব্রিটিশ প্রভাব থেকে ধাপে ধাপে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। বিশ্বযুদ্ধের সময় নিউজিল্যান্ড ব্রিটেনের পাশে দাঁড়ায়। সেই যুদ্ধই দেশটিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলে এক সাহসী ও দায়িত্বশীল জাতি হিসেবে। আজকের নিউজিল্যান্ড এক বহুসাংস্কৃতিক রাষ্ট্র, যেখানে মাওরি সংস্কৃতি ও ইউরোপীয় ঐতিহ্য একসঙ্গে সহাবস্থান করছে। মাওরি ভাষা এখন রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। হাকা নৃত্য, ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। সবুজ প্রকৃতি, শান্ত সমাজ আর মানবিক মূল্যবোধ নিয়ে নিউজিল্যান্ড আজ বিশ্বের অন্যতম সুখী ও নিরাপদ দেশ হিসেবে পরিচিত। নিউজিল্যান্ডের প্রকৃত সৌন্দর্য শুধু পাহাড়, হিমবাহ বা নীল সমুদ্রেই নয়। এই দেশের আসল পরিচয় লুকিয়ে আছে এর মানুষের ভেতরে। এই ভূখণ্ডের প্রথম মানুষ ছিল মাওরি জনগোষ্ঠী। তারা ছিল সাহসী নাবিক, দক্ষ যোদ্ধা এবং প্রকৃতির গভীর উপাসক। মাওরিদের বিশ্বাসে পাহাড় ছিল পূর্বপুরুষ, নদী ছিল জীবন্ত আত্মা, আর ভূমি ছিল মায়ের মতো পবিত্র। তাদের গান, নৃত্য আর বিখ্যাত হাকা শুধু সংস্কৃতি নয়, এটি ছিল পরিচয় ও শক্তির প্রকাশ। সময় গড়নের সঙ্গে সঙ্গে ইউরোপ থেকে আসতে থাকে নতুন মানুষ। প্রধানত ব্রিটিশ বসতি স্থাপনকারীরা এসে নিউজিল্যান্ডে নতুন সমাজ গড়ে তোলে। তারা নিয়ে আসে নতুন ভাষা, আইন, শিক্ষা ব্যবস্থা ও আধুনিক রাষ্ট্রচিন্তা। আজকের নিউজিল্যান্ড তাই এক বহুজাতিক ও বহুসাংস্কৃতিক দেশ। এখানে মাওরি, ইউরোপীয় বংশোদ্ভূত, এশীয়, প্যাসিফিক দ্বীপপুঞ্জের মানুষ সবাই একসঙ্গে বসবাস করে। এই দেশের মানুষ সাধারণত শান্ত, ভদ্র এবং প্রকৃতিপ্রেমী। তারা সমতা ও মানবাধিকারে বিশ্বাস করে। এখানকার সমাজে ধনী গরিবের ব্যবধান তুলনামূলক কম, আর নারীদের অধিকার ও আদিবাসীদের সম্মান দেওয়া হয় বিশেষ গুরুত্ব দিয়ে। আজ মাওরি সংস্কৃতি আবার নতুন করে জেগে উঠেছে। মাওরি ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। স্কুলে শেখানো হচ্ছে ঐতিহ্য, আর জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে আদিবাসী মূল্যবোধ। নিউজিল্যান্ডের জনগণ প্রমাণ করেছে ভিন্ন জাতি, ভিন্ন সংস্কৃতি হয়েও একসঙ্গে সম্মানের সঙ্গে বাঁচা সম্ভব। নিউজিল্যান্ড ধীরে ধীরে স্বশাসনের পথে এগোয়। 1947 সালে দেশটি পূর্ণ আইনগত স্বাধীনতা লাভ করে। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। ব্রিটিশ রাজা এখনও রাষ্ট্রপ্রধান হলেও সরকার পরিচালিত হয় নির্বাচিত প্রধানমন্ত্রী দ্বারা। এক সময় নিউজিল্যান্ডের অর্থনীতি ছিল পুরোপুরি কৃষি নির্ভর। ভেড়ার পশম, মাংস ও দুগ্ধজাত পণ্যই ছিল দেশের প্রধান সম্পদ। এই ছোট দ্বীপদেশ ধীরে ধীরে বিশ্বের অন্যতম বড় দুধ ও দুগ্ধজাত পণ্য রপ্তানিকারক হিসেবে পরিচিতি পায়। কালের পরিবর্তনে অর্থনীতিও রূপ বদলায়। আজ নিউজিল্যান্ড
শুধু কৃষির দেশ নয়, এটি একটি রপ্তানি নির্ভর আধুনিক ও উদারবাজার অর্থনীতি। দেশটির অর্থনীতির মেরুদণ্ড এখনও কৃষি ও পশুপালন হলেও এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, যেখানে উন্নত প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিশ্ববাজারে আস্থা তৈরি করেছে। সমুদ্র আর পাহাড় ঘেরা এই দেশ পর্যটনকেও বানিয়েছে এক শক্তিশালী আয়ের উৎস। হিমবাহ, ফিওর্ড, সবুজ উপত্যকা আর অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রতি বছর লাখো পর্যটক আসে নিউজিল্যান্ডে। শিক্ষা খাত হয়ে উঠেছে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে এসে শুধু জ্ঞানই নয়, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নিউজিল্যান্ডের অর্থনীতির আরেকটি বড় শক্তি হল সুশাসন। এখানে দুর্নীতি কম, আইন শক্তিশালী এবং ব্যবসা শুরু করা তুলনামূলক সহজ। এই কারণেই বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশটি অত্যন্ত আকর্ষণীয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নিউজিল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন মানুষকেন্দ্রিক। এখানে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় সরকার বিশেষ গুরুত্ব দেয়। নিউজিল্যান্ড প্রমাণ করেছে ছোট ভূখণ্ড ও কম জনসংখ্যা নিয়েও সঠিক পরিকল্পনা আর নৈতিক শাসনের মাধ্যমে একটি দেশ বিশ্ব অর্থনীতিতে সম্মানজনক অবস্থান নিতে পারে। নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের। বিশ্বের নানা দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। স্বাস্থ্যসেবা সহজলভ্য ও উন্নত। মানুষের গড় আয়ু বেশ উচ্চ। এ কারণেই নিউজিল্যান্ডকে বসবাসের জন্য অন্যতম সেরা দেশ বলা হয়। নিউজিল্যান্ডের সংস্কৃতিতে মাওরি ও ইউরোপীয় প্রভাব একসাথে মিশে আছে। রাগবি হলো জাতীয় আবেগ। অল ব্ল্যাকস দল বিশ্বজুড়ে কিংবদন্তি। মানুষ সাধারণত শান্ত, বন্ধুসুলভ ও প্রকৃতিপ্রেমী। নিউজিল্যান্ড প্রকৃতিপ্রেমীদের স্বপ্নের দেশ। মিলফোর্ড সাউন্ড, মাউন্ট কুক, লেক টেকাপো, রোটোরুয়া প্রতিটি জায়গায় আলাদা বিস্ময়। হলিউডের বিখ্যাত সিনেমা লর্ড অফ দ্য রিংস এখানে ধারণ করা হয়েছে। নিউজিল্যান্ড বর্তমানে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই উন্নয়নে দেশটি অগ্রণী ভূমিকা রাখছে। ভবিষ্যতেও নিউজিল্যান্ড উন্নয়নের রোল মডেল হয়ে থাকবে বলে ধারণা করা হয়। নিউজিল্যান্ড প্রমাণ করে একটি দেশ ছোট হলেও তার চিন্তা বড় হতে পারে। প্রকৃতি, সংস্কৃতি ও উন্নয়নের ভারসাম্যই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।